আবারও কিছু অশ্রাব্য ভাষার গালি দিয়ে উঠল অমিত। অরুণিকার ইচ্ছে হচ্ছে অমিতের পুরো মুখটা দুই হাতের নখ দিয়ে খামচে ছিন্ন ভিন্ন করে দিতে। সে দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। কঠিন স্বরে প্রশ্ন করল, মেয়েটার সাথে এমন কেন করলে? ওর কি দোষ ছিল? শিমুল ভাইয়া তো শৈবালের বন্ধু, সেও তোমার সাথে মিলে শৈবালের সাথে এত জঘন্য ঘটনা ঘটিয়েছে। ও তো একটা গবেট, শৈবালকে তো এমনি দেখতে পারতো না। আর সেদিন চান্স পেয়ে অরুমিতার সাথে, অরুমিতা যখন ড্রিঙ্কস করে বেহুশ, ও ভেবেছিল আমি, কিন্তু আসলে ছিল শিমুল। বেচারা ফার্স্ট টাইম তো, তাই বুঝতে পারেনি, তাই ওকে ফাঁসাতে সুবিধা হলো। মজার কথা কি বলতো, অরুমিতা জানতোই না ওই বাচ্চা শিমুলের। অমিত হা হা করে হেসে উঠল। রাগে শিরশির করছে অরুণিকার পুরো দেহ। সে পা দিয়ে লাথি মারতে চাইল অমিতকে। অমিত পা চেপে ধরল অরুণিকার। জঘন্যভাবে হেসে বলল, ওই এত তেড়িবেড়ি করিস কেন? ঠিক হয়ে বস। এখানে তোর ওই নেওটা শৈবাল নেই যে তোকে আহ্লাদ করবে। অরুণিকা একদলা থুতু ছুঁড়ে মারল অমিতের দিকে। অমিত সরে বসলো। রোশানলে জ্বলে বলল অরুণিকা, ছি, কতটা জঘন্য তোমরা! মেয়েটার সাথে এমন করতে তোমাদের বুক কাঁপতো না? না, কাঁপেনি। তোর জায়গায় যদি শৈবাল অন্য কাউকে বিয়ে করতো তাহলেও কাঁপতো না। ওর অবস্থাও অরুমিতার মতোই হতো। তুই বলে বেঁচে গেলি। কেন? আমাকে বাঁচিয়ে রাখলে কেন? অমিত তার পেছনে রাখা চেয়ার থেকে একটা পেপার নিল। তারপর এক গালে হেসে বলল, কারণ তোকে আমি বিয়ে করব। এ ডিভোর্স পেপারে সই করবি। তারপর তোকে নিয়ে আমি এখান থেকে দূরে চলে যাব। অরুণিকা ক্রোধের বর্ষণ ঘটিয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? ভাবার কিছু তো নেই। তোর বর যেমন তোর পিছনে লোক লাগিয়ে রেখেছে, আমিও ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। সেইবার না হয় বেঁচে গেছে, কিন্তু এইবার গাড়ির ব্রেক ফেল হতেই তোর শৈবাল ঠপ। অরুণিকা দেয়ালে হেলান দেওয়া শরীর উঠিয়ে সামনে এগোতেই তার দুই কাঁধ ধরে দেয়ালের সাথে চেপে ধরল অমিত। হিংস্রতার সাথে বলল, ওখানেই বস, না হলে কিন্তু বিয়ে ছাড়াই। একবার শৈবালকে আসতে দাও। অমিত মজা করে হাসল। বলল, আসবে কি করে? ও কি জানে নাকি আমি কোথায়? আজই তো শিমুল উড়াল দেবে ইন্ডিয়া, তারপর তুই আর আমি। অরুণিকার চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছে না সে, রাগ হচ্ছে তার, ভয়ঙ্কর অসহনীয় রাগ। এত বড় ভুল কি করে করলো সে? আজ তো একটা শয়তানকে চিনতে পারলো না। দুটো জানোয়ার মিলে একটা মেয়েকে কিভাবে ফাঁসালো? অরুণিকার ভাবনা ছুটল তিরিক্ষি মেজাজে। অমিতের দৃষ্টি আর হাত কখন যে অরুণিকার ফর্সা টলটলে পায়ে। সে ছোঁয়া ধীরে ধীরে শাড়ি গলিয়ে ওপরের দিকে উঠল। ভয়ে হিম হয়ে এলো অরুণিকার দেহ। অমিতের বন্ধু মেহেরাজ নতুন 6 তলা দালান তুলেছে, যার কাঠামো ঠিকঠাক দাঁড় করানো গেলেও ভেতরের অধিকাংশ কাজ আর্থিক সংকটের দরুন বন্ধ হয়ে রয়েছে। সে চায় আগে ফ্ল্যাট বিক্রি করে তার অগ্রিম টাকা প্রাপ্তি নিয়ে দালানের বাকি কাজ শেষ করবে। অমিত সেই সুযোগটাকেই কাজে লাগায়। বন্ধুকে একজন ক্রেতার কথা বলে চাবি নিয়ে আসে। মেহেরাজ জরুরি কাজের জন্য শহরের বাইরে গিয়েছে। আর অনেক দিনের ভালো সম্পর্ক তার অমিতের সাথে, তাই আর গাইগুই করেনি। অমিত সেই অর্ধ সমাপ্ত দালানের একটা ফ্ল্যাটেই এনে তুলেছে অরুণিকাকে। অরুণিকা দম বন্ধ করে চেয়ে আছে। একটা শয়তানি হাসি দিয়ে অরুণিকার পা থেকে হাত সরায় অমিত। আফসোস মিশ্রিত গলায় বলে, তোর বাপের কেন আমাকে খুনি মনে হয় বলতো? রাসেলের মৃত্যুর জন্য খালু এখনও আমাকে দোষারোপ করে। মাত্র কলেজ ভর্তি হয়েছিলাম আমি, রাসেল নিজেই আমাকে ক্রিকেট খেলতে নিয়ে গিয়েছিল। ওই দলের ব্যাটসম্যান বল মারতেই রাসেলের মাথায় লেগে গেল। এতে আমার কি দোষ বলতো? 3 দিন হাসপাতালে থেকে রাসেল মারা যায়। আর ঠিক সেই দিন থেকে তোর বাপ আমার জীবনটা বিষিয়ে তুলেছে। তার ধারণা আমি ওকে খেলতে না দিয়ে গেলে এমন কিছুই হতো না। তোকে মেলায় নিয়ে গিয়েছিলাম, এর জন্য একবার তোর বাপ আমার গায়ে হাত তুলেছিল। তোদের বাড়িতে থাকতাম বলে কিচ্ছু বলিনি আমি। অমিতের চোখের কোটর সিক্ত। অরুণিকা নিশ্চল নিষ্কম্প নিষ্প্রভ চোখে চেয়ে আছে। অমিত চোয়াল শক্ত করে ফেলল। 2বার নাক টেনে বলল, আমাকে বাড়ি থেকে বের করে দিল। বাবা আমাকে কি পরিমাণ মেরেছে তুই জানিস? জানিস না, কথা বলতো না আমার সাথে। এরপর আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয়।
একা নিঃসঙ্গ আমি কি করে ওসব দিন পার করেছি শুধু আমি জানি। এরপর আবার শৈবাল, তোর বাপ তো আমাকে অর্ধেক শেষ করেই দিয়েছে, বাকিটা শৈবাল। ওর কারণে আমি ইন্টারে ফেল করলাম, শুধু একটা সাবজেক্টের জন্য আমার একটা বছর নষ্ট হলো। আর এই কারণে বাবা আমাকে আর বাড়িতে ঢুকতে দেয়নি। 3 বছর আমার মা কেঁদে কেটে বাবার মন গলিয়েছে। আমার বাপ তো চাষা, তাই মনটাও যেমন রোদের মতো তপ্ত, ঠিক বৃষ্টির মতো শীতল। তোর বাপ আমাকে চাষার ছেলে বলতো, তাই না? অমিতের আগুন ঝরা লোচনে অনিমেষ চেয়ে আছে অরুণিকা। তার কোনো ভাবাবেশ নেই। পৃথিবী বড়ই অদ্ভুত। আমরা সেখানে নিজ স্বার্থের বাইরে কিচ্ছুটি দেখি না। আপনজনের মৃত্যু যেমন আমাদের বজ্র কঠোর করে তোলে, তেমনি তার প্রণয়ে আমাদের কুসুমের মতো কোমল করে তোলে। যা ঘটেছে হাসান আলী আর শৈবালের ক্ষেত্রে, দুটো মানুষ একসাথে কেটে গেছে নিজের অজান্তেই। পৃথিবী আসলে একটা গোলক ধাঁধা। এখানে সবকিছু ঘটার পেছনে একটা সূক্ষ্ম কারণ থাকে। হিসাব বিজ্ঞানে একটি কথা আছে, সব লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। অর্থের বিপরীতে ঘটা ঘটনাই শুধু লেনদেনের হিসেবে বিবেচ্য। তেমনি পৃথিবীতে ঘটে যাওয়া সবকিছুর পেছনে আপাত দৃষ্টিতে স্বার্থ না থাকলেও কারণ তো থাকেই। অমিত কি আসলেই দোষী? মৃত্যুর উপরে তো কারো হাত নেই, তবে কারো মৃত্যুর জন্য আমরা কেউ কিভাবে দোষী হতে পারি? আমরা সবাই ভুল করি, কোনো ভুল ইচ্ছে করে, কোনো ভুল অজান্তে, আমরা কোনোটা পরিস্থিতির চাপে। কারো কারোর জন্য সত্য মৃত্যুর সামিল, কারোর জন্য ফুলের মতো পবিত্র স্নিগ্ধ। তবে জীবনটা না বড়ই রোমাঞ্চকর, কখন কি হয় বোঝা মুশকিল। আমরা সবাই আবদ্ধ একটা চক্রে, একটা বৃত্তে, এক জীবন নামক বৃত্তে, যাতে আছে ভালোবাসা, ঘৃণা, বিরহ, মিলন, হিংসা, সহমর্মিতা ইত্যাদি সংমিশ্রণ। এই বৃত্ত কখনো আমাদের জীবনকে শুদ্ধ নিরুপদ্রব্য ভালোবাসার ছায়াতলে আবদ্ধ করে, কখনো বা ঘৃণা কপটতার জাতাকলে পিষে চলে, কখনো কখনো চোখের দর্পণে টাঙিয়ে দেয় কালো পর্দা, কখনো রঙিন কোলে তোলে স্বপ্ন। আমরা কখনোই চাই না আমাদের প্রিয় মানুষকে হারাতে, সব সময় চাই সে আবদ্ধ থাকুক আমাতে, আমাদের ভালোবাসার বৃত্তে। যাকে আবদ্ধ করে রাখবে আমি তার পরিধি, যাকে ছুঁয়ে থাকবে আমার হৃদয়, সে থাকবে লাল গোলাপের সুবাসিত কাননে। যা হবে একান্ত আমাদের ভালোবাসার লাল বৃত্ত। অরুণিকা ক্লান্ত স্বরে বলল, আব্বু ভাইয়াকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার অকাল মৃত্যু সে সহ্য করতে পারেনি। আমরা তোমাকে কখনো ভুল বুঝিনি। অমিত বাঁকা হাসলো, তাচ্ছিল্য চোখে তাকিয়ে বলল, তাতে আমার লাভ কি হলো বল? সব হারিয়েছি আমি। খালাকে আমি অনেকবার বলেছি তোর কথা, কিন্তু সে রাজিই হলো না। তার এক কথা, তোর বাপ তোকে আমার কাছে বিয়ে দেবে না। এমনকি মাকে যখন দেখতে গিয়েছিল তখন আমি ওই দিনগুলো বাড়িতে ঢুকিনি, শুধু তোর বাপের জন্য। অরুমিতার সাথে এমন কেন করলে? যদি শৈবাল দোষ করে থাকে তাহলে তাকে সাজা দিতে। অমিত খলখল করে হেসে উঠল, চোখ সরু করে বলল, কাউকে নিঃস্ব করার জন্য তার সম্পদ সম্মানের চেয়ে তার ভালোবাসা কেড়ে নিলে তাতে প্রশান্তি পাওয়া যায় বেশি। সম্পদ সম্মান তো লোক দেখানো, কিন্তু ভালোবাসা হৃদয় ঘটিত। তার দহন কেউ দেখে না, শুধু পড়ে আর যন্ত্রণা হয়। প্রথমে তোর বাপ, তারপর শৈবাল, দুজনেই আমার জীবনটাকে ঝাড়ছাড়া করে দিল। আর তুই তাকেই বিয়ে করলি, আর কাউকে পেলি না? অরুণিকার পা ঝিমঝিম করছে, উল্টো করে রাখাতে হাঁটুর ভাঁজ থেকে ব্যথা করছে। সে বিধুর চোখে তাকিয়ে বলল, তাতে অরুমিতার কি দোষ? শৈবালকে ভালোবাসাই ওর দোষ। আমাকে যেতে দাও। তোকে যেতে দেওয়ার জন্য তো আনিনি আমি, বিয়ে করব তোকে আমি। তুই কিন্তু আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছিস। আমি তোকে শৈবালের থেকে বেশি সুখে রাখবো। চল আমার সাথে। তুমি শৈবালের নখেরও যোগ্য নও, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। অমিত গা দুলিয়ে হাসলো, বলল, শৈবাল তোকে ভালোবাসে, জানিস ও কি করেছে? দেখ তাহলে। অমিত আরও একটা অডিও রেকর্ডিং শোনালো অরুণিকাকে, যেখানে শৈবাল ডক্টর সাবিনার সাথে কথা বলছে। অরুণিকা হতভম্ব। অমিত বলল, শুনেছিস? নাটক করছিল শৈবাল তোর সাথে। আমি ওকে শুধু মানসিক যন্ত্রণাতে রাখতে চেয়েছি, কিন্তু তোর কারণে ও আবার স্বাভাবিক জীবন শুরু করেছে। ভেবেছিলাম তুই সরে আসবি ওর কাছ থেকে। আমি যদি জানতাম ও আরও আগেই ভালো হয়ে গেছে, তাহলে।
তাহলে কি করতি? অরুণিকাকে আরো আগে তুলে আনতি? চকিতে দুই জোড়া চোখ তাকালো রুমের দরজার দিকে। অমিতের চোখে বিস্ময়। শৈবাল? অরুণিকা তার কান আর দুই চোখকে বিশ্বাসই করতে পারছে না যেন। শৈবাল হঠাৎ উপস্থিতি আর তাকে অরুর বদলে অরুণিকা বলে সম্বোধন করার কারণ সে খুঁজে পেল না। অমিত থতমত খেয়ে বলল, তুই তুই এখানে? হ্যাঁ, তন্দ্রার সাথে কতদিনের সম্পর্ক তোর? শিট! অমিতের মাথায় আগুন জ্বলে উঠল। তন্দ্রা এই জন্যই তাকে লাগাতার কল করছিল। তবে অমিত বুঝতেই পারেনি। অমিত উঠে দাঁড়ালো, চওড়া গলায় বলল, তুই এখানে কি করে এসেছিস? শৈবাল একটা নিরুত্তেজ শ্বাস ফেলল। তারপর গা ঝাঁকিয়ে হেসে বলল, আজ আমার বিশ্বাস হচ্ছে পৃথিবী গোল আর সত্য হীরার মতো চকচক সে করবেই। ভালোই করেছিস অরুণিকাকে তুলে এনে, না হলে আমি জানতাম কি করে যে তুই আর শিমুল দায়ী অরুমিতার মৃত্যুর জন্য, শালা পারভার্ট। অমিত ক্ষেপে উঠল। তিরিক্ষি স্বরে বলল, তাই নাকি? অ্যাক্সিডেন্ট তো তুই করেছিস, মরল বেচারি অরুমিতা, আফসোস। শৈবাল তেড়ে এসে অমিতকে ধরতে গেলে অমিত শৈবালের চোয়ালে খুশি বসায়। শৈবাল হুমড়ি খেয়ে পড়ে সেখানে থাকা হাতল ভাঙা একটা চেয়ারের ওপর। পরক্ষণেই সেই ভাঙা কাঠের চেয়ার তুলে বাড়ি মারতে থাকে অমিতকে। আকস্মিক ঘটা ঘটনা সামলাতে না পেরে অমিত মেঝেতে বসে পড়ে। তারপরে আরো কয়েকটা বাড়ি পড়ল তার মাথায় আর পিঠে। অমিত লুটিয়ে গেল মেঝেতে। তার কানের পাশ থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তবুও মাথা উঠাতে চাইল অমিত। ক্রোধে বিহ্বল শৈবাল তখন ঘরের কোণে অযত্নে পড়ে থাকা লোহার টুকরো কুড়িয়ে এনে গেঁথে দেয় অমিতের উড়ুতে। আর্তনাদ করে ওঠে অমিত। তার হৃদয় বিদারক চিৎকারে কেঁপে ওঠে অরুণিকা। তবুও তার চাহনি শান্ত, সমাহিত। হাঁপাতে হাঁপাতে থামল শৈবাল। ঘরের মধ্যখানে তখন ফুলুণ্ঠিত অমিতের দেহ। শৈবাল হিংস্র বাঘের মতো হিস হিসাতে থাকে। তারপর অরুণিকার দিকে তাকায়। পলকেই শীতল হয় তার চাহনি। সে হেঁটে অরুণিকার কাছে এসে দাঁড়ায়। আস্ত নজরে অরুণিকাকে দেখে। ঝট করে হাঁটু ভেঙে বসে পড়ে। অরুণিকার পায়ের দড়ি খুলতে থাকে ব্যস্ত ভঙ্গিতে। অরুণিকা নিতান্ত তরল চোখে চেয়ে অবাধ গলায় প্রশ্ন ছুড়ল, কেন মারলেন অরুমিতাকে? পায়ের দড়ির গিট খুলতে খুলতে প্রত্যুত্তর করে শৈবাল, মারতে চাইনি তো, মরতে চেয়েছি, কিন্তু বেঁচে গেলাম হয়তো তুমি আসবে বলে। শৈবাল অরুণিকার হাতের বাঁধন খুলতে গেলে তার বুক মিশে যায় অরুণিকার বক্ষদেশের সাথে। চেনা ঘ্রাণ, চেনা শ্বাস, চেনা উষ্ণতা, কিন্তু কেন যেন সব অচেনা মনে হচ্ছে। অরুণিকা একটু নড়তেই তার গাল লেগে যায় শৈবালের গালের সাথে। নোনতা জলে সিক্ত শৈবালের মুখমণ্ডল। অরুণিকা অভিমানের সুরে বলল, নাটক করেছেন আমার সাথে? মিথ্যে সব। করেছি, তবে আমার ভালোবাসা মিথ্যে নয়, তা দিনের সূর্যের মতো সত্য। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে তো তুমিও, মিথ্যে তো আমাদের এই সম্পর্ক, মিথ্যে এই সময়। যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তবে আমার বেঁচে থাকাও মিথ্যে। তাহলে ধরে নেব পৃথিবীতে সত্য বলে কিছু নেই। অরুণিকার হাতের বাঁধন খুলে তার সামনে বসলো শৈবাল। উজ্জ্বল চোখে চেয়ে আবারও বলল, তোমাকে অনেক কিছু বলার আছে অরুণিকা। শৈবাল ছোট্ট করে হাসল। চোখ দুটো তার ভীষণ মায়াময়। সে পুনরায় বলল, অরুণিকা, এটাই তো তোমার নাম? তুমি তো চেয়েছিলে আমি তোমাকে তোমার নামে ডাকি, আজ ডাকছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হওনি। আমার সাথে অভিনয় কেন করলেন? কঠিন গলায় প্রশ্ন ছুড়ল অরুণিকা। শৈবাল অধর কোণে হেসে বলল, আমি তোমাকে আমার করার জন্য নিজেকে আড়াল করেছি। অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, আমি সুস্থ, ঠিক সেদিন থেকে যেদিন তুমি আমার জীবনে ফিরে এসেছিলে। শৈবাল থামল। তীব্র যন্ত্রণায় কোকিয়ে যাচ্ছে অমিত। সে বারংবার উঠে বসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শৈবাল মুচকি হেসে অরুণিকার চোখে দৃঢ় চাহনি রেখে বলল, আমি যদি তোমাকে আঘাত করতাম তাহলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইতে। আমি যদি তোমায় কষ্ট দিতাম তাহলে তুমি কখনো আমায় ভালোবাসতে পারতে না। তুমি আমাকে ভালোবাসো অরুণিকা, আর আমি তোমার ভালোবাসাকে আমার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছি। নিজেকে আঘাত করেছি দিনের পর দিন, তোমাকে আমাতে আবদ্ধ রেখেছি। আমার ভালোবাসার বৃত্তই তোমার শ্বাসের পরিধি করেছি আমি। আমার কষ্টে তুমি কেঁদেছ আর আমি ভালোবেসেছি, আর এই কান্না একদিন তোমার চোখ থেকে আমার ভালোবাসা হয়ে ঝরেছে। আমাকে ভালোবেসেছ তুমি, আর ভালোবাসো বলেই তুমি আমায়
ছেড়ে যাবে না, কারণ প্রিয় মানুষদের আমরা নিজের অজান্তেও কষ্ট দিতে পারি না, আর আমি সেটাই করেছি। অরুণিকা পা গুটিয়ে বসলো, তার দৃষ্টিতে কোনো প্রতিক্রিয়া নেই। নির্বিকার, নীরব, নিষ্কম্প চাহনি। ধীর গলায় সে বলে উঠল, তাহলে অরুমিতাকে কেন কষ্ট দিলেন? সে কি আপনার প্রিয় মানুষ ছিল না? ছিল, কিন্তু আমি ওর অপ্রয়োজনীয় প্রিয় মানুষ ছিলাম। ওর কোনো দোষ ছিল না। শিমুল আর অমিত ওকে ফাঁসিয়েছে। ছিল, ওর দোষ নয়, পাপ ছিল। দোষ আমি করেছি, পাপ ও করেছে। ড্রাগ অ্যাডিক্টেড ছিল অরুমিতা। শিমুল আমাকে তাই বলেছিল, আরও বলেছিল ও অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে। প্রশ্ন করেছিলাম আমি ওকে, জবাবও দিয়েছিল, তবে মিথ্যে। সব জেনেও ওকে বিয়ে করেছিলাম আমি, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে, অ্যাবর্শন করিয়েছে। আমি তো ভেবেছি শুধু আমাকে ভুলে অন্য পথে পা বাড়িয়েছে, কিন্তু ও তো তার বিছানা পর্যন্ত চলে গিয়েছিল। তাহলে কি করে ক্ষমা করি আমি ওকে? শেষের বাক্য যতটা সম্ভব রোষের সাথে বলল শৈবাল। অরুণিকা ঠায়র করলো, ঠিক তখনই শৈবালের গলার রগ ফুলে উঠেছে, মাথার দুই পাশে শিরা ফেঁপে উঠেছে। শৈবাল দারাজ গলায় নিশ্চুপ হয়ে যায় অরুণিকা। সুরল দুটো আঁখি উন্মুক্ত করে চেয়ে আছে অরুণিকা। শৈবাল মৃদু হাসল, বলল, আমার উপর তোমার রাগ হচ্ছে অরুণিকা? হোক, তবে ঘৃণা করো না। ভালোবাসার মানুষের ঘৃণা নিয়ে বাঁচা যায় না, একটু না। অরুণিকার নেত্রযুগল থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ল, নীরবে, নিঃশব্দে, অবাধে। শৈবাল তার চাহনি সহজ করে হেসে উঠল, নির্মল গলায় বলল, তোমার অনেক প্রশ্ন আমার কাছে, তাই না? বলো, কোথা থেকে শুরু করব? আজ তোমার সব প্রশ্নের জবাব দেব আমি, আর তুমি ঠিক করবে আমার জীবনের এই জঘন্য অধ্যায়ের সমাপ্তির পর তুমি আমার সাথে থাকবে কিনা। অরুণিকা আলতো গলায় বলল, কিসের সম্পর্ক আপনার অমিত ভাইয়ার সাথে? কিসের প্রতিশোধ নিয়েছে সে? কেন শিমুল ভাই আপনার এত কাছের মানুষ হয়েও আপনাকে ধোঁকা দিল, যেখানে সে আর আপনার পরিবারের সবাই জানে আপনি অরুমিতাকে ভালোবাসেন? আমার শেষ প্রশ্ন, যাকে আপনি এত ভালোবাসতেন তার একটা ভুলেই আপনি তার প্রাণ কেড়ে নিলেন। সত্যি কি আপনি অরুমিতাকে ভালোবাসতেন? কষ্ট হলো না আপনার? কেন করলেন শৈবাল? শৈবাল হালকা ঝুঁকে বেখেয়ালি ভঙ্গিতে কারো স্বরে হেসে উঠল। সেই হাসিতে শব্দ হলো না, শুধু পরিবর্তন হলো শৈবালের ভঙ্গি। শৈবাল নির্মোহ গলায় বলল, আমি ওকে ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম। বললাম না ভালোবাসার মানুষের ঘৃণা নিয়ে বাঁচা যায় না, তাই ওকে আমি মারতে চাইনি, একসাথে মরতে চেয়েছি, যেন পরপারে আবার আমাদের দেখা হয়। কিন্তু শৈবাল থামল। অরুণিকার অগ্রহদীপ্ত চাহনি, তার দৃষ্টি অনড়, অবিচল। শৈবাল বলল, অমিতের সাথে আমার পরিচয় কলেজে, একই গ্রুপ, একই সেকশনে ছিলাম আমরা। খুব বেশি সখ্যতা ছিল না আমাদের। কলেজ আর কোচিংয়ে দেখা, আর কলেজ মাঠে দলের হয়ে ক্রিকেট খেলায় আমাদের যোগাযোগ হতো। খুব স্বল্প ছিল তা, কিন্তু ভাগ্যক্রমে বোর্ড পরীক্ষায় আমাদের সিট ছিল আগে পিছে। অমিত আমার সামনের বেঞ্চে ছিল। ঠিক শেষ পরীক্ষার দিন ঘটল এক ঘটনা। ডিউটিরত স্যার অমিতকে সন্দেহ করে দাঁড় করালেন। অমিত ঘাবড়ে গিয়ে কায়দা করে তার হাতে থাকা নকলের কাগজ পেছনে ফেলল। তাকে সার্চ করে কিছু না পেয়ে স্যার বেঞ্চের নিচের দিকে তাকিয়ে আমাকে দাঁড় করালেন এবং ওই কাগজের হেতু স্যার আমাকে খাতা নিয়ে গেলেন। স্যারকে অনেক বলেছিলাম, কিন্তু তিনি বিশ্বাস করতে চাইছিলেন না। পরে বাধ্য হয়ে আমি স্যারকে বলেছিলাম যে ওই নোটের পেপার অমিতের, কারণ ওই কাগজের একপাশে বড় করে এ লেখা, যা অমিতের প্রায় বইয়ের পেজের মধ্যে দেখা যেত। স্যার তবুও আমার কথা বিশ্বাস করতে চাইছিলেন না। তখন আমি স্যারকে বলেছিলাম যেন আমি যা খাতায় লিখেছি তা আমাকে মুখে জিজ্ঞাসা করে, আর অমিত যা লিখেছে তা অমিতকে। যদি সত্যি আমি নকল করি তাহলে তো আমার কিছু পারার কথা না, আর যদি এই কথা সত্যি হয় তাহলে আমি চলে যাব। তখন স্যার বাধ্য হয়ে তাই করলেন। শৈবাল দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ নীরব পরিবেশে কারো গোঙানির সুর ভেদ করে পুনরায় তার কণ্ঠ ঝড় তুলল। সে বলল, অমিত কিছুই পারল না, কারণ সেদিনও পড়েইনি কিছু। ওর এক বন্ধু ওকে তার জন্মদিনে দাওয়াত করেছিল। ওরা সবাই নেশা করত, আর সেই নেশাই অমিতের কাল হয়ে দাঁড়িয়েছে। ওকে দেখলে যে কেউ তা আজ করতে পারত। দুই লালাপ চোখে একবার আমার দিকে তাকিয়ে
ক্লাস থেকে বেরিয়ে যাই। এ হলো অমিতার সাথে আমার ঘটনা, যার বদলা ও অরুমিতাকে অ্যাডিক্টেড করে নিয়েছে। আর এই সব কিছুর পেছনে কাঠি নাড়িয়েছে শিমুল। ওর সবসময় মনে হতো জাফর ভাই কোথাও না কোথাও ওর চেয়ে আমাকে বেশি সাপোর্ট করত। হয়তো অরুমিতার প্রতিও ওর অব্যক্ত ভালো লাগা ছিল, যা অরুমিতা কখনো পজিটিভলি নেয়নি। আমি গ্র্যাজুয়েশন করতে বিদেশের বুকে পা রাখতেই অরুমিতার সাথে আমার যোগাযোগ কমতে লাগলো। তবু আমি সর্বাত্মক চেষ্টা করেছি। অরুমিতা একা একা বড় হয়েছে, স্বাধীন চেতা মেয়ে। জয়নাল আঙ্কেল বেশিরভাগ সময় তার হোমিওপ্যাথির দোকান নিয়ে ব্যস্ত থাকতেন। অরুমিতা কোথায়, কার সাথে কি করে, তার খেয়াল তিনি তেমন রাখতেন না। আমিও ছিলাম না। ওর আসা যাওয়া কমে গেল আমাদের বাসায়। শিমুল ওকে পরিচয় করিয়ে দেয় অমিতের সাথে। ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ থেকে সম্পর্ক গাঢ় হয় ওদের। দিনরাত নেশায় মেতে থাকতো অরুমিতা। ও তখনও বুঝতে পারেনি কি হতে চলেছে ওর সাথে। অরুমিতার এসব নিয়ে কথা বলার কেউ ছিল না। আমি ফোন করলেই এড়িয়ে যেত, বলতো মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, ক্লাস আছে। আমি কখনো সন্দেহ করিনি। অমিত অনেক খরচ করেছে ওর পেছনে। যখন তখন নেশা করার সব কিছু স্টক থাকতো ওর কাছে। অমিত নিজের ফ্ল্যাটে নিয়ে যেত অরুমিতাকে। নেশাগ্রস্ত অবস্থায় ও নিজেই বুঝতো না কি করছে ও। অবশ্য ওর ব্রেন তো তখন কাজ করে বন্ধ করে দিয়েছে। একদিন সেই সুযোগ কাজে লাগায় শিমুল। অরুমিতা ড্রাঙ্কস করে বেসামাল অবস্থা। অমিতের জায়গায় সেদিন ছিল শিমুল। অসতর্কতায় অরুমিতা কনসিভ করে ফেলে, কিন্তু ও ভেবেছিল ওই সন্তান অমিতের। অরুমিতা কিছুই জানতো না। অমিত ওকে অ্যাবর্শন করাতে বলে আর শিমুলকে ব্ল্যাকমেইল করে ওকে সাথে পাঠায় অমিত। ডক্টর ভেবেছিল ওরা বিবাহিত। অমিতের কথা মতো শিমুল আমার নামে ফর্ম ফিল আপ করে। এতে অরুমিতা কোনো মাথা ব্যথা ছিল না। আমি ফিরে আসলাম দীর্ঘদিন পর। বদলে গেল আমার অরু। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন শিমুল আমাকেও ড্রাগস নেওয়ার কথা বলল। চেপে গেল অমিতের কথা। অরুমিতার মানসিক স্থিতি তখন একদম ভালো ছিল না। আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি করাই। অমিত ওকে কখনো ভালোবাসেনি, শুধু ব্যবহার করেছে। আর অরুমিতারও কোনো ফিলিংস ছিল না। যা ছিল সবই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। নেশাগ্রস্ত মানুষ তো পশু সমতুল্য তখন। শৈবাল থামলো। তার চোখ দুটো নোনতা জলে অবগাহন করছে। সে তাচ্ছিল্য ভরা হেসে বলল, এত কিছু কি করে জানলাম ভাবছো তো? শিমুলের কাছ থেকে। ও এখন আপাতত হাসপাতালে, সহজে দাঁড়াতে পারবে না। অমিত যতটা দোষী ও নিজেও ততটাও দোষী। তোমাকে না পেয়ে আমি জাফর ভাইয়ের কাছে গিয়েছিলাম। শিমুলকে আমার সেদিন থেকে সন্দেহ হয়েছে। যেদিন খাবার টেবিলে ফোন আসতেই ও হকচকিয়ে যায়। তোমার সাথে সাথে আমি ওকেও অবজার্ভ করার জন্য লোক রেখেছি। শৈবাল তার পকেট থেকে মোবাইল বের করে পরপর দুটো ছবি দেখালো অরুণিকাকে। একটাতে অমিত শিমুলের সাথে কিছু বলছে, অপরটাতে অমিতকে অরুণিকার সাথে দেখা যাচ্ছে। অরুণিকা উদ্ভাসিত দৃষ্টিতে চেয়ে আছে। শৈবাল ফিক করে হেসে বলল, ওই সিগনেচার যে শিমুলের ও নিজেই স্বীকার করেছে। বিয়ের দিন গাড়ির গতি বাড়তেই যখন আমার কারের সামনে একটা বাস এলো, ঠিক তখন অরুমিতা স্টিয়ারিং নিজের দিকে ঘোরাতেই বাম পাশের বাসে আমাদের প্রাইভেট কারে ধাক্কা লেগে যায়। সেদিন আমাকেও ওই ফর্মের ছবিটা পাঠিয়েছিল অমিত, সিগনেচারটা পাঠাইনি। রাগের বশে তখন আর কিছুই ভাবতে পারিনি আমি, কিচ্ছু না। শৈবাল থামলো। নত মুখ তার, চোখের কার্নিশের জল গড়িয়ে নাসিকার ডগায় নামলো। টুপ করে নিচে পড়ল তা। অরুণিকা মন্থর গতিতে শ্বাস ফেলছে। হাসান আলী জানতে পেরেছিলেন অমিতের নেশার বিষয়ে। এই কারণেই তিনি কখনো চাননি অমিত তাদের বাসায় আসা যাওয়া করুক। হাসান আলী কোনো এক সময় ভেবে নিয়েছিলেন রাসেলের মৃত্যুর জন্য অমিত দায়ী নয়, কিন্তু তবুও তিনি অমিতকে পছন্দ করতেন না।
ফেল করার পর অমিত বাড়ি গিয়েছিল। সেখানে তার বাবাও তার সাথে খুবই কঠোর আচরণ করেন। ঢাকায় ফিরে এসে সে মৌমিতা বেগমের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু স্বামীর বিরুদ্ধে গিয়ে তিনি কিছুই করে উঠতে পারেননি। মায়ের পাঠানো টাকাতে আবার পড়ালেখা শুরু করে অমিত, সাথে ছোটখাটো চাকুরিও করতে থাকে। মাঝে মধ্যে অরুণিকার সাথে বাইরে দেখা হতো অমিতের। অমিত কখনোই তার সাথে খারাপ আচরণ করেনি, তাই আজ তার সত্যিই কষ্ট হচ্ছে সব সত্যটা মেনে নিতে। অরুণিকার ভাবনাতে করার এনে নেড়ে বলে ওঠে শৈবাল। আমাদের সন্তান হারিয়ে গেছে সেটাও তুমি গোপন করে গেলে অরুণিকা। দোষটা না হয় আমারই ছিল বেশি, তাই বলে কি বাবা হয়ে অনাগত সন্তানের মৃত্যুর কথাও জানার অধিকার রাখি না আমি? অরুণিকা বিস্ফোরিত চোখে তাকালো। তার কানের পাশ দিয়ে আচানক যেন লাফাবে নামতে লাগলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।